আচ্ছা, তো আপনাদের আজকে থেকে হচ্ছে এই মডিউল 6, যেটা হচ্ছে লাস্ট মডিউল, সেটা হচ্ছে শুরু হচ্ছে। তো এই মডিউলটা আসলে তুলনামূলকভাবে সহজ এবং বেশিরভাগটাই থিওরি টাইপের। হ্যাঁ, এটার প্রায় লাস্টের টোটাল আপনাদের এখানে স্লাইড আছে সম্ভবত 26টা। 26টা স্লাইডের মধ্যে আপনারা ম্যাথ পাবেন এই যে লাস্টের আহ 1, 2, 3, 22 নাম্বার 26টা স্লাইডের মধ্যে 22 নাম্বার স্লাইড থেকে এখানে আপনারা কিছু ম্যাথ পাবেন। আর এর আগে সবকিছুই হচ্ছে থিওরি, এবং যেই থিওরি গুলো আসলে মানে খুব সহজ স্বাভাবিক থিওরির মতো আর কি, খুব জটিল কিছু না, যেটার সাথে আমরা অলরেডি পরিচিত এরকম থিওরি আর কি এই জায়গার মধ্যে আছে। তো আজকের ক্লাসে মোটামুটি আমরা হয়তো 26টার মধ্যে 13টা বা 14টা স্লাইড পর্যন্ত যাব, এবং পরের ক্লাসে আমরা হচ্ছে আমাদের বাকি স্লাইড গুলো হচ্ছে দেখবো। তো মোটামুটি 2টা ক্লাসের মধ্যে আমাদের হচ্ছে এই টপিকটা শেষ হয়ে যাবে আর কি। আচ্ছা, তো এই মডিউলের মেইন জিনিস হচ্ছে ট্রান্সডিউসার। হ্যাঁ, তো ট্রান্সডিউসারের এখানে ম্যাথ তেমন, যেটা বললাম যে ম্যাথ তেমন বেশিরভাগটাই হচ্ছে থিওরি। তো ট্রান্সডিউসার জিনিস Persona. আচ্ছা, তো যেখানে ছিলাম আমরা, যেটা হচ্ছে ট্রান্সডিউসার জিনিসটা কি, যে ট্রান্সডিউসার ইজ এ ডিভাইস দ্যাট কনভার্টস ওয়ান টাইপ অফ এনার্জি টু অ্যানাদার। যেই ডিভাইস গুলো এনার্জি একটা ফর্ম থেকে এনার্জিটাকে অন্য ফর্মে কনভার্ট করবে সেটাকে ট্রান্সডিউসার বলে। যেমন ধরেন আপনারা যে মাইকে কথা বলেন, সেখানে কি হয় যে এখানে মাইক্রোফোন এক ধরনের ট্রান্সডিউসার। কেন? কারণ এখানে আপনারা হচ্ছে নর্মাল কথা বলেন। হুম, সেইটা কি, সেইটা একটা অ্যানালগ সিগন্যাল, সেটা হচ্ছে কি আপনার ডিজিটাল সিগন্যাল বা ইলেকট্রনিক সিগন্যালে কনভার্ট হয়ে যায়। রাইট? বা এটা প্রথমেই কি থাকে, যখন আপনি কথা বলেন সেটা তো জাস্ট একটা সাউন্ড। সেই সাউন্ডটা কি হচ্ছে আপনার মাইক্রোফোনের মাধ্যমে কনভার্ট হয়ে সেটা একটা ইলেকট্রিক্যাল সিগন্যালের মধ্যে কনভার্ট হয়ে যাচ্ছে। তো মাইক্রোফোন একটা ট্রান্সডিউসার। আবার ধরেন আপনি যদি লাউড স্পিকারের কথা চিন্তা করেন, তাহলে সেখানে কি হয় যে আপনার ইলেকট্রনিক যে সিগন্যালটা আছে সেই সিগন্যালটা কি হচ্ছে আপনার কনভার্ট হয়ে আবার একটা সাউন্ডে পরিণত হচ্ছে। হুম, তো এইটা হচ্ছে সেক্ষেত্রে লাউড স্পিকারটাও এক ধরনের ট্রান্সডিউসার। তো আপনি এই জন্য দেখবেন যে নর্মালি ইনপুট ট্রান্সডিউসারকে আমরা নর্মালি সেন্সর বলে থাকি। অনেক ধরনের সেন্সর হয়, যত ধরনের সেন্সর সম্পর্কে আপনি জানেন প্রত্যেকটা সেন্সরই হচ্ছে কি এক একটা ট্রান্সডিউসার। হুম, আচ্ছা, তারপর আবার কি যে আউটপুট, যেটাকে আপনি আহ দেখেন আউটপুট ট্রান্সডিউসার যেটা, সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাকচুয়েটর। তো সেক্ষেত্রে আপনি মাইক্রোফোনটাকে বলতে পারেন এটা এক ধরনের সেন্সর, যে হচ্ছে কি আপনি যে কথা বলেন আপনার সাউন্ডটাকে ও হচ্ছে সেন্স করে এটাকে একটা ইলেকট্রিক সিগন্যালে ও হচ্ছে কনভার্ট করে। লাউড স্পিকার হচ্ছে কি এক ধরনের অ্যাকচুয়েটর, অবশ্যই ট্রান্সডিউসার, বা যেহেতু এটা আউটপুট ট্রান্সডিউসার তাই এটা একটা আলাদা নাম আছে, সেটা কি অ্যাকচুয়েটর। তো অ্যাকচুয়েটরের কাজটা কি হবে তখন, যে জাস্ট আপনার ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে সে হচ্ছে কি করবে, কনভার্ট করে সাউন্ডে নিয়ে আসবে। তো এরপর দেখেন এই জায়গাটা মাইক্রোফোন এবং লাউড স্পিকারের দুইটা ছবি দেওয়া আছে। এটা জাস্ট আপনার জানার জন্য, এটা পরীক্ষায় আসবে না, ভয়ের কারণ নাই ছবি দুইটা দেখে। সেটা এখানে যে আপনাকে দেখাইছি, যে দেখেন সাউন্ড ওয়েভ আসবে, এই জায়গাতে একটা ফ্লেক্সিবল ডায়াফ্রাম থাকে। যে আপনাদের কি হয় সাউন্ডের, আমরা যখন কথা বলি, হ্যাঁ, কখনো ফ্রিকোয়েন্সিটা উঠানামা করে, আবার কখনো হচ্ছে হয়তো আমাদের অ্যামপ্লিচিউডটাও উঠানামা করে, তাই না? কখনো আস্তে কথা বলি, কখনো জোরে কথা বলি, কখনো দ্রুত কথা বলি বা ধীরে কথা বলি, তার উপর ভিত্তি করে আপনার ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট হতে পারে, আপনার অ্যামপ্লিচিউড ডিফারেন্ট হতে পারে। এই ডিফারেন্সের কারণে আপনার কি হচ্ছে, এই যে এখানে যে ফ্লেক্সিবল ডায়াফ্রামটা থাকে, সেই ডায়াফ্রামটা বা একটা পর্দার মতো, হ্যাঁ, একটা পর্দা থাকে, সেই পর্দাটা হচ্ছে কাঁপে। এই যে ও কাঁপতেছে, ও বিভিন্ন ফ্রিকোয়েন্সির জন্য বিভিন্ন রকম ভাবে কাঁপবে। সে আপনার বিভিন্ন ধরনের অ্যামপ্লিচিউডের জন্য ওর কম্পন বিভিন্ন রকম হবে। এই বিভিন্ন ধরনের কম্পনটাই পরবর্তীতে এই যে ম্যাগনেটের মাঝখানে একটা কয়েল আছে, সেই কয়েলে সে হচ্ছে কি কম্পনটা সেই কয়েলের মধ্যে
এক ধরনের মুভমেন্ট তৈরি করে, বা সেই মুভমেন্ট থেকে সে একটা ইলেকট্রিক ভোল্টেজে সে হচ্ছে কনভার্ট করে। তো সেই ইলেকট্রিক্যাল সিগন্যালটা তো আপনারা হচ্ছে ট্রান্সমিট করে দেন, হ্যাঁ, একটা লাইন দিয়ে ট্রান্সমিট হয়। কখনো সেটাকে অ্যাম্পলিফাই করার প্রয়োজন পড়ে, যেমন আমরা আস্তে মাইক্রোফোনে আস্তে কথা বললে আপনার লাউড স্পিকারে অনেক জোরে শোনা যায়। সো এখানে যে জিনিসটা হচ্ছে, তারপর ট্রান্সমিট করেন অথবা এমপ্লিফাই যা ইচ্ছা করতে পারেন, করার পর সেটা যখন আপনার লাউড স্পিকারে আসে, তখন কি থাকে, ইলেকট্রিক সিগন্যাল আসে। সেই ইলেকট্রিক সিগন্যালে কি থাকে, আপনার সেই ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি গুলো বা ডিফারেন্ট অ্যামপ্লিটিউড গুলো সেই ইলেকট্রিক সিগন্যালের মধ্যে আপনার হচ্ছে কি দিয়ে দেওয়া থাকে। তারপর সেটা কি হচ্ছে, সেইটা আবার একটা যে আপনার একটা কোণ থাকে, হ্যাঁ, তারপর সেখানে এয়ার মুভমেন্ট থাকে, এরকম বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে সে হচ্ছে পরবর্তীতে আবার একটা সাউন্ড ওয়েভে কনভার্ট হয়ে যায়। তো এইভাবে এই এই ধরনের কনভার্সন, এটা তো জাস্ট আমরা কথা বলার জন্য একটা কথা বলতেছি, বাট বিভিন্ন ধরনের মেজারমেন্টের কাজে, যেমন আপনি যদি থার্মোমিটারের কথা চিন্তা করেন, থার্মোমিটারটাও কিন্তু এক ধরনের সেন্সর। ও কি করে, টেম্পারেচারকে সেন্স করে পারদের হাইটটাকে সে বাড়ায় দেয়। তো হাইট বেড়ে যাওয়াটাকে একটা ফিজিক্যাল চেঞ্জ। তো কি হচ্ছে যে সে সে টেম্পারেচারকে আপনার সেন্স করতেছে, তারপর সে তার একটা ফিজিক্যাল, মানে যে তার যে হাইটটা ছিল সেটাকে সে হচ্ছে বাড়ায় দিচ্ছে। তো এটাও এক ধরনের সেন্সর। তো মেজারমেন্টের কাজেই আপনার এই সেন্সর জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটার সাথে আপনারাও অনেক বেশি পরিচিত। তারপর আসেন এই যে অ্যাকচুয়েটরের কথা, যেটা সেই অ্যাকচুয়েটরও আপনি যে যে জিনিসটা সেন্স করলেন বা যে জিনিসটাকে আপনি কনভার্ট করলেন, সেটাকে তো আবার আপনার হিউম্যান রিডেবল একটা কিছুতে কনভার্ট করতে হবে, যাতে আপনি বুঝতে পারেন, তাই না? তো সেই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে কি অ্যাকচুয়েটর। তো এখন ধরেন আপনি যখন একটা ট্রান্সডিউসার ডিজাইন করবেন, সেটা ইনপুট ট্রান্সডিউসার হতে পারে অথবা সেটা আউটপুট ট্রান্সডিউসার হতে পারে, সেই ট্রান্সডিউসারকে কিছু বেসিক রিকোয়ারমেন্ট আসলে ফুলফিল করতে হবে, তাহলে আপনি বলতে পারবেন যে হ্যাঁ, এটা একটা ভালো ট্রান্সডিউসার অথবা এটা একটা ভালো ট্রান্সডিউসার না। তো কিসের কিসের উপরে এই জিনিসগুলো আসলে ডিপেন্ড করবে, সেই জিনিসগুলো দেখেন এখানে পয়েন্ট আকারে দিয়ে দেওয়া আছে। মানে প্রশ্নে, আচ্ছা, তো আপনাদের ফাইনালের কোশ্চেনে যদি এরকম প্রশ্ন থাকে যে একটা ট্রান্সডিউসারের বেসিক রিকোয়ারমেন্টস গুলো কি কি হতে পারে, হ্যাঁ, তো এতগুলা হয়তো আপনাকে আমি লিখতে বলবো না, হয়তো সেখান থেকে এই এতগুলা বেসিক রিকোয়ারমেন্ট থেকে হয়তো আপনাকে আমি 4টা বা 5টা বলবো, যে 4টা রিকোয়ারমেন্ট লিখো অথবা 5টা রিকোয়ারমেন্ট লিখো। তো এই জন্য আপনি সবগুলো একেবারে মনে রাখতে না পারলেও আপনি একবার এমন ভাবে পড়ে যাবেন যেন আপনি মানে অ্যাটলিস্ট 4টা 5টা বা 3টা 4টা আপনি অ্যান্সার করতে পারেন। হ্যাঁ, তাহলে মোটামুটি একটা মার্কস আপনি কিন্তু আপনার চলে আসবে। তো দেখেন এখানে কি কি আসলে এই বেসিক রিকোয়ারমেন্টস গুলো আসলে কি। প্রথমটা হচ্ছে রাগডনেস। তো এই যে রাগডনেস জিনিসটা হচ্ছে কি, দেখেন ক্যাপাবিলিটি অফ উইথস্ট্যান্ডিং ওভারলোড। তো এই উইথস্ট্যান্ডিং ওভারলোডটাকে যদি আমরা আসলে মানে একটু এক্সপ্লেন করি, যে জিনিসটা আসলে কি বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে যে আপনার আসলে মানে আহ যত ভালনারেবল এনভায়রনমেন্টের মধ্যে আপনি আসলে টেম্পারেচার মেজার করতে যান না কেন, ও যেন প্রপারলি একটা কাজ করতে পারে। যেমন ধরেন আপনি হয়তো আহ মানে ধরেন আপনি একটা থার্মোমিটার ডিজাইন করলেন, হ্যাঁ, সেই থার্মোমিটারটা আপনি নর্মাল টেম্পারেচারের মধ্যে আছেন, বা সেখানে হয়তো বায়ুর চাপ, প্রেসার বলেন, কিংবা মানে এরকম হয়তো আপনার রুম টেম্পারেচার 25°C অথবা আপনার এয়ার প্রেসার যেটা, সেগুলো সবকিছু খুব স্বাভাবিক। ওই অবস্থায় সে হচ্ছে প্রপারলি মেজার করতে পারে। এখন আপনি কি করলেন, আপনার সেই ডিভাইসটাকে আপনি হয়তো একটা হাই টেম্পারেচার জায়গার মধ্যে নিয়ে গেলেন, অথবা এমন একটা জায়গায় নিয়ে গেলেন যেখানে এয়ার প্রেসার অনেক বেশি, অথবা ঝড় তুফান হচ্ছে এরকম একটা পরিস্থিতির মধ্যে আপনি নিয়ে গেলেন। তো তখনও যেন আপনার যে ডিভাইসটা আপনি ডিজাইন করলেন বা যে ডিভাইসটা আপনি বানালেন বা যে ট্রান্সডিউসারটা আপনি বানালেন, সেটা যেন প্রপারলি কাজ করতে পারে। তো এটাই বোঝাচ্ছে যে সে উইথস্ট্যান্ড করা মানে সে যেন ওই জায়গাতেও সে প্রপারলি কাজ করতে পারতেছে। ওভারলোড মানে একটা আহ অন্য সিচুয়েশনে বা একটা ভালনারেবল সিচুয়েশনের মধ্যেও সে যেন প্রপারলি কাজ করতে পারে। তারপরে একটা আসে লিনিয়ারিটি। লিনিয়ারিটি হচ্ছে কি, যে আপনার ইনপুট পরিবর্তন যেভাবে হবে, আউটপুট একই রকম ভাবে চেঞ্জ হতে থাকবে। হ্যাঁ, এখন ধরেন আপনার ইনপুট মানে ইনপুটের সাথে আউটপুটের চেঞ্জটা লিনিয়ার হইতে হবে, ইনপুটও চেঞ্জ হচ্ছে সাথে সাথে আপনার আউটপুটও চেঞ্জ হচ্ছে। হুম। তারপর আসে রিপিটেবিলিটি। হ্যাঁ, রিপিটেবিলিটি জিনিসটা হচ্ছে এরকম, যে ধরেন আপনি একই জিনিস, সেম জিনিসের টেম্পারেচার, থার্মোমিটার হিসেবেই যদি আমরা আসলে জিনিসটাকে বলি,
যে আপনি আহ, মানে এখন কোন একটা বস্তুর টেম্পারেচার আপনি মেজার করলেন, হ্যাঁ, ধরেন ওই টেম্পারেচারটা কমে নেই সামহাও, হ্যাঁ, আচ্ছা সাপোজ সেটা টেম্পারেচারটা মানে কমে যায় নাই, এই অবস্থায় আপনি 1 ঘন্টা পরে আপনার ডিভাইসটা দিয়ে ওই সেম টেম্পারেচারটা আবার মেজার করলেন। এবার সে আপনাকে আর মানে একই রকম ভ্যালু, 1 ঘন্টা আগে সে যে ভ্যালু দিছে 1 ঘন্টা পরে সে ডিফারেন্ট একটা ভ্যালু দিচ্ছে। মানে টাইমের সাথে সাথে আপনার মানে সেম জিনিসের সেম টেম্পারেচারই ভ্যালু সে হচ্ছে অন্যরকম কিছু দিচ্ছে। তাহলে সেটা কি একটা ভালো ডিভাইস হলো? তার মানে কি আপনার সময়ের সাথে সাথে আপনার ডিভাইসের ভ্যালু চেঞ্জ করে ফেলতেছে সে, যদিও আপনার মেজারমেন্টটা সেমই থাকার কথা। সো এটাই বলতেছে যে এরকম যে আপনি একই জিনিসকে যদি 14 বার মেজার করেন তাহলে 14 বার সে আপনাকে ওই একই ভ্যালু দিবে। তো এই জিনিসটাই বোধ হচ্ছে রিপিটেবিলিটি, যে আপনি যতবারই সেম জিনিস মেজার করবেন ততবার আপনাকে একই মেজারমেন্ট দিবে, আপনাকে উল্টাপাল্টা মেজারমেন্ট দিবে না, যে কিছুক্ষণ আগে আপনাকে 9 দেখাইছে তার কিছুক্ষণ পরে যে আপনাকে 10 দেখাচ্ছে, এরকম কোনো কিছু হবে না। তারপরে আসেন হাই আউটপুট সিগন্যাল কোয়ালিটি। হ্যাঁ, আপনার যে আউটপুট সিগন্যালটা আপনি আসলে রিসিভ করবেন, সে আউটপুট সিগন্যালের কোয়ালিটিটা ভালো থাকতে হবে, সে আউটপুট সিগন্যালের পাওয়ারটা ভালো থাকতে হবে। এখন ধরেন যে এই যে মাইক্রোফোনের কথাটাই আপনি চিন্তা করেন, যে ধরেন আপনি মাইক্রোফোনে কথা বলতেছেন আর লাউড স্পিকার, এমন একটা লাউড স্পিকার ব্যবহার করতেছেন যে লাউড স্পিকার দিয়ে হয়তো মানে হাই ভলিউমে আপনার সাউন্ডটা শোনা যাচ্ছে না, হ্যাঁ, তাহলে তো আসলে কোনো লাভ হইলো না। কিংবা হয়তো সেই লাউড স্পিকার দিয়ে আপনি মানে আপনার কথা শুনতে পাচ্ছেন ঠিকই, কিন্তু সে লাউড স্পিকার দিকে নানান ধরনের ঘের ঘের শব্দ করতেছে, যেটা অহরহই হয়ে থাকে কিন্তু, যে আপনি দেখেন একটা হেডফোন ইউজ করতেছেন, সেই হেডফোনের কোয়ালিটি ভালো না, তো দেখা যায় যে আপনি গান শুনতেছেন, গানের মাঝখানে মানে উল্টাপাল্টা সাউন্ড হচ্ছে। তো এই জন্যই যে আপনার যে আউটপুট সিগন্যালটা আসবে সে মানে আপনি এমন ট্রান্সডিউসার আপনাকে ডিজাইন করতে হবে তার আউটপুট সিগন্যালের কোয়ালিটি যেন বেশ ভালো হয়। তারপর দেখেন হাই রিলায়েবিলিটি অথবা স্ট্যাবিলিটি, এটা তো আসলে রিলায়েবল থাকতে হবে, স্টেবল থাকতে হবে। তারপর আপনার গুড ডাইনামিক রেসপন্স থাকতে হবে, যে আপনার যখনই ইনপুট চেঞ্জ হবে একদম সাথে সাথে যেন আপনার আউটপুটটা চেঞ্জ হয়। হ্যাঁ, যেমন আমরা এই আগের ক্লাসে আমরা ডাইনামিক ইরর সম্পর্কে বেশ কিছু জিনিস দেখছিলাম, যে আপনার হয়তো ইনপুট আসতেছে, আউটপুট সাথে সাথে মানে রেসপন্স আসতেছে না, একটা ডেড জোন পরে যে রেসপন্স আসতেছে, অথবা রেসপন্স সাথে সাথে শুরু হইলেও আপনার ফাইনাল ভ্যালু পৌঁছাইতে একটা সময় লাগতেছে। তো এই ধরনের ব্যাপারগুলো যেন না হয়, আমরা চেষ্টা করব যেন যখনই ইনপুট আসে সাথে সাথেই যেন আউটপুটটা একটা স্টেবল ভ্যালুতে সে হচ্ছে শো করতে পারে আউটপুটটা। তারপর দেখেন নো হিস্টেরিসিস। হ্যাঁ, যে আপনার এই মেজারমেন্টের মাঝখানে যেন কোনো হিস্টেরিসিস না থাকে। যেমন ধরেন এই জায়গাতে এই যে আপনার বিভিন্ন ধরনের ম্যাগনেট ব্যবহার করতেছেন মাইক্রোফোনের ক্ষেত্রে বা আপনার আহ লাউড স্পিকারের ক্ষেত্রে, তো ম্যাগনেট থাকলে সেখানে কিছু হিস্টেরিসিস আসার পসিবিলিটি থাকে। বাট আপনাকে আসলে তখন এমন কিছুই চুজ করতে হবে বা সেটাকে এমন ভাবেই ডিজাইন করতে হবে যেন আপনার ইনপুট থেকে যে ইলেকট্রিক্যাল সিগন্যালটা তৈরি হচ্ছে সেই সিগন্যাল থেকে যেন হিস্টেরিসিস এর মধ্যে কোনো পাওয়ার লস না হয়, কোনো প্রকার হিস্টেরিসিস যেন লস না হয়। তো এই জিনিসগুলো আসলে খেয়াল রাখতে হবে। তারপর দেখো রেসিডুয়াল ডিফরমেশন জিনিসটা যে বোঝাচ্ছে যে আমরা কোন একটা ডিভাইস অনেক দিন ধরে ব্যবহার করতে থাকলে কি হয়, সেখানে কিছু আম, ব্যবহার করতে করতে কোন একটা ডিভাইস পুরনো হয়ে যায়, ঠিক মতো সে আর আউটপুট দিতে পারে না। তো এই প্রবলেম গুলাকে আমরা বলি হচ্ছে রেসিডুয়াল ডিফরমেশন, যে সে জিনিসটা ডিফর্ম হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, সে আর আগের মতো আউটপুট দিতে পারতেছে না। তো আমাদের যখন যখন আমরা একটা ডিভাইস ডিজাইন করব তখন আমরা চেষ্টা করি যেন সেটা লং টাইম পর্যন্ত একই রকম পারফরমেন্স দিতে পারে। সো এগুলাকেই আমরা বলতেছি হচ্ছে রেসিডুয়াল ডিফরমেশন, সেই জিনিসটা যাতে না হয়। তো এগুলোই হচ্ছে আপনাদের বেসিক রিকোয়ারমেন্টস একটা ট্রান্সডিউসার ডিজাইন করার ক্ষেত্রে আপনাকে যেটা খেয়াল রাখতে হবে। তারপরে আসেন অ্যাক্টিভ এবং প্যাসিভ ট্রান্সডিউসার। ট্রান্সডিউসার 2 রকমের হতে পারে, একটা অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। তো প্যাসিভ জিনিসটা হচ্ছে যে আপনার উম, ধরেন এই জায়গাতে কি হচ্ছে, যে আপনার এখানে একটা মাইক্রোফোন আছে আর এখানে হচ্ছে কি আপনার একটা লাউড স্পিকার আছে। তো একটি প্যাসিভটা যদি আগে আমরা বলি, যে প্যাসিভ ট্রান্সডিউসার হচ্ছে এরকম যে এখানে তো আপনার ইনপুট সিগন্যাল আসতেছে, ইটস ওকে, বাট আপনার এই যে লাউড স্পিকারটাকে যদি আপনি কাজ করাইতে যান তাহলে আপনার বাইরে থেকে একটা পাওয়ার সাপ্লাই দিতে হবে।
আপনার পাওয়ার সাপ্লাই দিলে আপনার লাউড স্পিকারটা অন হবে। এরপর আপনি ওই মাইক্রোফোন নিয়ে যে কথা বলছেন সেই কথাগুলো হয়তো লাউড স্পিকারে শোনা যাবে। তো সেটাকে আমরা বলতেছি হচ্ছে প্যাসিভ ট্রান্সডিউসার। তো অ্যাক্টিভ ট্রান্সডিউসার আমরা কোনগুলাকে বলি? অ্যাক্টিভ ট্রান্সডিউসার হচ্ছে যে এই যে আপনার আউটপুটটা আছে, আউটপুট ট্রান্সডিউসার আছে, এটা সামনেই আমরা দেখবো যে প্যাসিভ কোনগুলো। তো আউটপুট ট্রান্সডিউসারটা হচ্ছে এরকম থাকবে যে ওকে অন করার জন্য আমার আসলে বাইরে থেকে কোনো পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন পড়বে না। এই যে আপনি ইনপুট সিগন্যালটা দিচ্ছেন, সেই ইনপুট সিগন্যালের যে পাওয়ার আছে সেই পাওয়ারের মাধ্যমে আপনার আউটপুট সিগন্যালটা মানে আউটপুট ট্রান্সডিউসারটা কাজ করবে। তার জন্য বাইরে থেকে এক্সট্রা কোনো পাওয়ার সাপ্লাই মানে আপনার এই পুরো সেটআপটা, ইনপুট আউটপুট ট্রান্সডিউসার মিলে পুরো যে সেটআপটা আছে সেই সেটআপটাকে অন করার জন্য আপনার বাইরে থেকে কোনো পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন পড়বে না। সে ওই যে আপনি সিগন্যালটা দিচ্ছেন, এই কথা বলতেছেন, আপনার যে ইনপুটটা আসতেছে সেই ইনপুটটাই আপনার পুরা ডিভাইসটাকে অন করে দিবে। তার জন্য বাইরের কোনো পাওয়ার সাপ্লাই লাগবে না। তো এই সেটাকে আমরা বলতেছি হচ্ছে একটিভ ট্রান্সডিউসার। আর প্যাসিভ কোনটা? যেটাতে বাইরে থেকে পাওয়ার সাপ্লাই লাগে। আচ্ছা, তো দেখেন এখানে একটা উদাহরণ দেওয়া আছে। এই যে একটি ট্রান্সডিউসার একটা উদাহরণ হচ্ছে থার্মোকাপল, যেটা আমরা এই যে এখনই দেখবো। আর তারপর আরেকটা আছে প্যাসিভ ট্রান্সডিউসার, একটা উদাহরণ হচ্ছে মাইক। সেটা আপনার সবাই জানেন, মাইকে আপনি যে কথা বলতে গেলে সেটা যদি আপনি লাউড স্পিকারে শুনতে চান তাহলে অবশ্যই আপনাকে আগে আপনার পাওয়ার অন করতে হবে। পাওয়ার অন না করলে আপনার এই পাওয়ার দিতে হবে বাইরে থেকে বা পাওয়ার অন করতে হবে, তাহলে আপনি আসলে মাইক সামনে নিয়ে যতই কথা বলেন আপনার সেই কথা কনভার্ট হবে না, ইলেকট্রিক্যাল সিগন্যালেও কনভার্ট হবে না এবং সেটা লাউড স্পিকারেও শোনা যাবে না। আচ্ছা, তারপরে আসেন থার্মোকাপল কি জিনিস। তো থার্মোকাপল হচ্ছে, প্রথমে আসি যে এই জিনিসটা হচ্ছে এরকম যে আপনার দুইটা মেটাল, হ্যাঁ, ডিফারেন্ট মেটাল, সেম মেটাল হবে না, এরকম দুইটা মেটাল, ধরেন এটা একটা মেটাল, এটা আরেকটা মেটাল, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। হ্যাঁ, তাহলে দুইটা ডিফারেন্ট মেটাল যদি হয় তাহলে এটা কি? তাদের মাঝখানে জাংশন, রাইট? এখন এই জাংশনটাকে আহ যদি আপনারা হচ্ছে একটা আহ ধরেন একটা এরকম চিন্তা করেন যে এখানে ধরেন একটা পাত্র আছে, হ্যাঁ, এই পাত্রের মধ্যে গরম পানি আছে। ওকে, এখন এই গরম পানির মধ্যে আপনি কি করলেন? এই এই জিনিসটাকে যদি আমি এভাবে দেখাই, ধরেন এটা একটা মেটালের তার, দেন এটার সাথে আরেকটা মেটালের তার, হ্যাঁ, আর এটা হচ্ছে যে আপনার এই গরম পানি যেটা বললাম, এটা হচ্ছে এ মেটালের তৈরি একটা অয়ার, এটা হচ্ছে বি মেটালের তৈরি একটা অয়ার, আর এটা হচ্ছে তাদের জাংশন। তা আমি কি করলাম দেখেন, এই জাংশনটাকে একটা গরম পানির মধ্যে ধরেন দিয়ে রাখলাম। হুম, তাহলে দেখেন এই দুইটা ওয়্যারের যে প্রান্তটা জয়েন্ট সে প্রান্তের টেম্পারেচার কত? টিএইচ বা হায়ার টেম্পারেচার। আর অন্য দুইটা প্রান্ত, এই যে দুইটা প্রান্ত আছে, এই দুইটা প্রান্ত হচ্ছে কি এয়ারের মধ্যে আছে। তো তার মানে আমরা বুঝতে পারি এইটার টেম্পারেচার হচ্ছে কি লো টেম্পারেচারে আছে, সেটাকে আমরা নাম দিলাম হচ্ছে টিসি। তো এরকম যখন দুইটা মেটাল জয়েন্ট থাকে, তো তো দুইটা মেটাল যখন এক প্রান্তে জয়েন্ট থাকে এবং তারা যখন কোন একটা ডিফারেন্ট টেম্পারেচারের মধ্যে থাকে, তখন তাদের যে ওপেন এন্ড আছে সে ওপেন এন্ডের মধ্যে একটা ভোল্টেজ জেনারেট হয়। হুম, একটা ভোল্টেজ এই জায়গার মধ্যে জেনারেট হবে। তো তার মানে আপনি কি বুঝলেন? এবং এই যে ভোল্টেজটা জেনারেট হবে, এই ভোল্টেজটা আপনার ডিপেন্ড করে এই জায়গা টেম্পারেচার কত তার উপরে। অ্যাকচুয়ালি এই জায়গার টেম্পারেচার কত না, জিনিসটা হচ্ছে যে আপনার এই দুইটা টেম্পারেচারের ডিফারেন্স কত। হ্যাঁ, ধরেন এই জায়গার টেম্পারেচার, যেহেতু গরম পানি আমরা বলতেছি তো আমি ধরে নিলাম এটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। আর যেহেতু বাকিটা এয়ারে আছে তাই আমি ধরলাম এটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস রুম টেম্পারেচার। তাহলে আপনি দেখেন এই দুইটা টেম্পারেচারের মধ্যে ডিফারেন্স কত? 75। তো এই যে পার্থক্যটা, এই পার্থক্য যত বেশি হবে এই জায়গার ভোল্টেজের মান তত বেশি হবে। এই জায়গার পার্থক্য যত কম হবে এখানে ভোল্টেজের মান তত কম হবে। তো তার মানে এই দেখেন এটা এইভাবে আমরা কি করতে পারি যে
এখানে কি ছিল, একটা টেম্পারেচার ছিল। আর সেইটাই টেম্পারেচারটা কি হচ্ছে, যে আমরা দুইটা মেটালের মাধ্যমে সেটাকে একটা ভোল্টেজে কনভার্ট করতেছি। তাপ শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তর হচ্ছে, টেম্পারেচার থেকে ভোল্টেজে কনভার্ট হচ্ছে। তাহলে এটা কি এক ধরনের সেন্সর বা অথবা একটা ট্রান্সডিউসার আপনি বলতে পারেন। এখন এটা দিয়ে কি করতে পারি, থার্মোকাপল বানানো হয়েছে, এবং থার্মোকাপল কি আপনার টেম্পারেচার মেজারমেন্টের জন্য খুবই ভালো একটা জিনিস। এখন আপনি যদি এখানে দেখেন, এটা হচ্ছে আপনার পুরো বেসিক ডিজাইনটা, যে আপনার এক প্রান্ত হচ্ছে এরকম এইখানে ডুবানো থাকবে, বাকি দুই প্রান্ত হচ্ছে খোলা। কিন্তু এইভাবে আপনার আসলে যে ভোল্টেজটা এখানে আসে, সেই ভোল্টেজের ভ্যালু আসলে প্রথমত খুবই কম থাকে, এবং দ্বিতীয়ত যেটা হচ্ছে সেটা আসলে অনেক সময় আসলে প্রপারলি হয় না আপনার এই এনভায়রনমেন্টের সাথে। এ, মাঝে মাঝে কিছু ইরর এই জায়গার মধ্যে চলে আসে। তো সেই জন্য আপনার এই ভোল্টেজের মানটাকে আরেকটু আহ, বাড়ানোর জন্য বা উম, আপনি এটাকে আরেকটা কাজ করা হয়, সেটা হচ্ছে এবার একটা এন্ডের পরিবর্তে দেখেন এইখানে কি করছে, এটা হচ্ছে এ এ মেটালের তার, আর এটা হচ্ছে কি আপনার বি মেটালের তার। তো এখানে একটা জাংশন ক্রিয়েট করা হয়েছে, এখানে আরেকটা জাংশন ক্রিয়েট করা হয়েছে। তাহলে কি করা হচ্ছে, এই দুইটা জাংশনকে দেখেন, একটা জাংশনকে হায়ার টেম্পারেচারে রাখছে, আরেকটা জাংশনকে ইচ্ছাকৃতভাবে লোয়ার টেম্পারেচারের মধ্যে রাখছে। বা ধরেন এই টিসি হচ্ছে সামহাও আপনার জানা। হুম, মানে এই দুইটার যে কোনো একটা আসলে আপনার জানা থাকে। হ্যাঁ, যে কোনো একটা থাকে হচ্ছে আপনার জানা, অন্যটা থাকে হচ্ছে কি অজানা। হ্যাঁ, এখন এই দুইটার ডিফারেন্স যখন আপনি আসেন, আগে তো একটা ধরেন এটা ছিল ধরেন 25। হ্যাঁ, এখন যদি আপনি এটাকে 25-এ না রেখে আপনি চাইলে তো, যেহেতু এটাকে আপনি নিজে কন্ট্রোল করতেছেন, আপনি চাইলে এটাকে সামহাও 0 ডিগ্রি সেলসিয়াসেও রাখতে পারেন। তো আপনি যখন এটাকে 0 ডিগ্রি সেলসিয়াসে রাখেন আর এটা যখন অটোমেটিক 100 ডিগ্রি সেলসিয়াসে আছে, তখন কিন্তু আপনার এই টেম্পারেচার ডিফারেন্সটা বেশি আসতেছে। আর টেম্পারেচার ডিফারেন্স বেশি থাকার কারণে কিন্তু আপনার এই যে ভোল্টেজ ডিফারেন্স যেটা, সেটাও বেশি আসবে। এবং সেই ভোল্টেজটা কিন্তু আপনার একটা মানে রিডেবল একটা ভ্যালুর কাছাকাছি থাকে, বা যেটাকে আপনি খুব সহজেই রিড করতে পারেন, বা যে ভ্যালুটা খুব সিগনিফিকেন্ট। তো এইভাবে আমরা হচ্ছে আগে যেটা খুব ছোট একটা ভ্যালু ছিল, সেটাকে এখন আমরা দুইটা জাংশন ক্রিয়েট করার মাধ্যমে একটাকে আমরা আমাদের জানা ভ্যালুতে রাখবো, হতে পারে সেটা 0 ডিগ্রি সেলসিয়াস, আর অন্যটাকে আমরা হচ্ছে একটা হায়ার টেম্পারেচারে রেখে, মানে টেম্পারেচার মেজারমেন্টের জন্য হায়ার টেম্পারেচারে রেখে, দেন এই দুইটার মধ্যে কি ভোল্টেজ জেনারেট হচ্ছে তার উপর ভিত্তি করে আমরা হচ্ছে টেম্পারেচার কত সেটা হচ্ছে মেজার করতে পারি। সো থার্মোকাপল আসলে টেম্পারেচার মেজার করার জন্য খুব ভালো একটা সেন্সর অথবা একটা ইনপুট ট্রান্সডিউসার। তারপর এই ভোল্টেজটাকে আপনারা, ওই যে আপনারা একেবারে প্রথম ক্লাসে ইয়ে পড়ছিলেন না, জেনারেলাইজড মেজারমেন্ট সিস্টেম। প্রথমে ছিল হচ্ছে প্রাইমারি সেন্সিং এলিমেন্ট, তারপর ছিল কনভার্সন একটা ছিল, তারপর ম্যানিপুলেশন ছিল। তো দেখেন এখানে ভোল্টেজটা পাওয়ার পরে এরপরও দেখা যায় যে এই ভোল্টেজের পরিমাণটা আসলে তুলনামূলক একটু কম থাকে। পরবর্তীতে হয়তো সেটাকে আরেকটু মডিফাই করার জন্য অ্যাম্পলিফাই করা যেতে পারে। হ্যাঁ, এই ভোল্টেজটা কিছুটা অ্যাম্পলিফাই করে তারপর আপনার ডিসপ্লেতে আবার ভোল্টেজ থেকে এই যে ভোল্টেজের সাথে টেম্পারেচার, এই যে দেখেন এই যে রিলেশনটা ভোল্টেজের সাথে টেম্পারেচারে, যে ভি ইকুয়াল টু আলফা টিএইচ মাইনাস টিসি। হ্যাঁ, তো এইটার উপর ডিপেন্ড করে আপনি হচ্ছে কি একটা ডিসপ্লে রেডি করবেন, বা যেটা হচ্ছে কি আপনার এবার আবার এই ভোল্টেজটাকে আপনার টেম্পারেচারে কনভার্ট করে আপনাকে হচ্ছে ডিসপ্লেতে দেখাবে। তো এখানে এটার আবার আরেকটা নাম আছে, এটাকে বলে হচ্ছে সিব্যাক ইফেক্ট। যে দুইটা মেটাল, ভিন্ন মেটাল যদি একটা জাংশন ক্রিয়েট করে, সেই জাংশনটাকে যদি আপনি হচ্ছে একটা টেম্পারেচারের মধ্যে রাখেন, অন্য সাইডটাকে যদি অন্য আরেকটা টেম্পারেচার রাখেন, মানে দুটো টেম্পারেচার গ্রেডিয়েন্ট বা টেম্পারেচার ডিফারেন্স থাকে, তাহলে সেখান থেকে একটা ভোল্টেজ জেনারেট হয়। তো এই জিনিসটাকে বলা হচ্ছে আপনার সিব্যাক ইফেক্ট। আর এই পুরো সার্কিটটাকে বলে সিব্যাক ইফেক্ট সার্কিট। তো এই যে আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো এই জায়গার মধ্যে আবার বলা আছে, সেটাই আমি প্রথম ছবিতে দেখালাম। তো এটার কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজ গুলো যদি দেখেন, এটা একটা ওয়াইড টেম্পারেচার রেঞ্জে কাজ করতে পারে, সে অলমোস্ট -270 ডিগ্রি সেলসিয়াস থেকে 2700 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কাজ করতে পারে। রাগড কনস্ট্রাকশন, যে কোনো জায়গায় আপনি এটা নিয়ে কাজ করতে পারবেন। এটার জন্য হচ্ছে আপনার কোনো ব্রিজ সার্কিট এখানে নট রিকোয়ার্ড।
তারপর হচ্ছে এটা তুলনামূলকভাবে অনেক চিপার। এই যে যে ডিফারেন্ট মেটাল থাকে, এই ডিফারেন্ট মেটাল নর্মালি তামা থাকে, তামার সাথে ব্রোঞ্জ থাকতে পারে বা অ্যালুমিনিয়াম থাকতে পারে, তার উপর ডিপেন্ড। মানে এখন এগুলা তো আসলে খুব অ্যাভেলেবল মার্কেটে। তারপর হচ্ছে গুড রিপ্রডিউসিবিলিটি। আপনার আপনি এটা খুব সহজেই এটাকে কনস্ট্রাক্ট করতে পারবেন, এবং এটা থেকে যে ভোল্টেজটা আপনি সহজেই জেনারেট হচ্ছে, এটাকে আপনি কনভার্ট করে খুব সহজে টেম্পারেচারে কনভার্ট করে ফেলতে পারতেছেন। তো সেই হিসাবে সবকিছু মিলে এটাকে গুড রিপ্রডিউসিবিলিটি বলা যেতে পারে। স্পিড অফ রেসপন্স, হ্যাঁ, আপনার যে মোমেন্টে টেম্পারেচারের একটা ডিফারেন্স তৈরি হবে, একদম ওর সাথে সাথেই ওর ভোল্টেজটা দিয়ে দিবে। এটার মধ্যে এমন হয় যে টেম্পারেচার আসতেছে, তারপর একটা ডেড জোন পরে ও যে হচ্ছে ভোল্টেজটা আপনাকে দিচ্ছে, এরকম না। মানে যতটুকু ডিলে আসলে হচ্ছে, কারণ আপনার ওই জাংশনে হিটটা প্রপারলি সেট হইতেও হয়তো একদমই ন্যানো বা পিকো সেকেন্ড লাগতে পারে। সো আপনি যদি নর্মাল থার্মোমিটার যেটা, হ্যাঁ, পারদ দিয়ে আমরা যে থার্মোমিটারটা বানাই, ওখানে কিন্তু আপনার মোটামুটি দেখেন জ্বর আসলে যখন আপনার যে থার্মোমিটার ইউজ করেন, সেখান থেকে ভ্যালু পেতে কিন্তু মানে বলা থাকে যে 2 মিনিট হচ্ছে এটাকে আপনার সেট রাখতে হবে, 2 মিনিট আপনি নাড়াচাড়া করতে পারবেন না। তো আপনার কি হতে একটা স্টেবল ভ্যালুতে পৌঁছাইতে কিন্তু আপনার এই নর্মাল থার্মোমিটারের অলমোস্ট 2 মিনিট সময় লাগে, অনেক বেশি একটা সময়। কিন্তু থার্মোকাপলের ক্ষেত্রে এই সময়টা অনেক কম। হুম। তো এই জন্য বলা হয়েছে যে ওর স্পিড অফ রেসপন্সটা অনেক হাই কম্পেয়ার টু থার্মোমিটার সিস্টেম। আচ্ছা, ক্যালিবারেশন চেকস ক্যান বি ইজিলি পারফর্ম। ক্যালিবারেশন জিনিসটা কি? এই যে আপনি যে একটাকে জানা ভ্যালুর মধ্যে রাখতেছেন, এইটাকে বলা হচ্ছে ক্যালিবারেট করা। হ্যাঁ, যে একটাকে জানা ভ্যালুতে রেখে আপনি ওইটার সাহায্যে অন্য ভ্যালুটা সহজেই সেট করতে মানে মেজার করতে পারবেন। তো এটা ইয়ে করা যথেষ্ট সহজ। তারপর হচ্ছে আপনি আহ, এটা এক্সটেনশন লিড, দেন কেবল লং ডিস্টেন্স ট্রান্সমিশনের জন্য এই যে আপনার যে ভোল্টেজটা জেনারেট হচ্ছে, সেই ভোল্টেজটাকে আপনি ওয়্যারের মাধ্যমে তো খুব ইজিলি ট্রান্সমিট করতে পারবেন। তো এই জায়গাতে আপনি আহ, কোন একটা জায়গায় আপনার এই ডিভাইসটা সেট করার পরে আপনি বেশ কিছুটা দূরে থেকেও আসলে ডাটাটা পেতে পারেন, এবং এটার অ্যাকুরেসি হচ্ছে যথেষ্ট হাই, গুড অ্যাকুরেসি এটাকে বলা যেতে পারে। বাট একই সাথে এটার কিছু প্রবলেম থাকতে পারে, যেমন এখানে একটা কম্পনসেশন সার্কিট আসলে ব্যবহার করতে হয়। কারণ ওখানে যখন আপনি থার্মোকাপলের সাহায্যে যখন আপনি ওই ইয়েটা মেজার করবেন, টেম্পারেচার থেকে ভোল্টেজে কনভার্ট হওয়ার পাশাপাশি দেখা যেতে পারে যে আপনার কিছু এক্সট্রা ভোল্টেজ এখানে চলে আসতে পারে, অথবা কিছু ভোল্টেজ লস হতে পারে। হ্যাঁ, যেহেতু মেটাল আছে, সেই মেটালের কিছু রেজিস্ট্যান্স আসলে আছে। তো দেখা যাচ্ছে যে আপনি আসলে যেই টেম্পারেচারের ডিফারেন্সের জন্য যখন ভোল্টেজটা মানে তৈরি হচ্ছে, সেই ভোল্টেজটা কি রেজিস্ট্যান্সে লস হয়ে যাচ্ছে, তারপর অ্যাকচুয়াল ভোল্টেজ থেকে ওটা কমে যাচ্ছে। তো এই জিনিসগুলো যাতে না হয়, তার জন্য আপনাকে এক্সট্রা সার্কিট ব্যবহার করা হতে পারে, যেগুলোকে আমরা কম্পেনসেশন সার্কিট বলে থাকি। তো ওইটা আসলে প্রয়োজন পড়ে। তো এটা একটা ড্রব্যাক। তারপর হচ্ছে মাঝে মাঝে এটা টেম্পারেচারের সাথে একটা নন লিনিয়ার ইফেক্ট দেয়। যেমন খেয়াল করেন এখানে ভি ইকুয়াল টু আপনার কত আসতেছে, আলফা টিএইচ মাইনাস টিসি। বাট এই আলফাটা মাঝে মাঝে চেঞ্জ হতে পারে, বা সে হচ্ছে কি নন লিনিয়ার হতে পারে। তো এখানে একটু মাঝে মাঝে প্রবলেম হয়। এবং অবশ্যই কিছু অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যেটা বললাম যে ভোল্টেজের ভ্যালুটা আসলে যথেষ্ট ছোট থাকে। তো কিছু কিছু অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনাকে সেটাকে অ্যাম্প্লিফাই করার প্রয়োজন পড়তে পারে। আর অ্যাম্প্লিফাই করা মানেই হচ্ছে যে আপনাকে এক্সট্রা আরো কিছু সার্কিটের প্রয়োজন পড়তেছে। তো এগুলা হচ্ছে আপনার এই নর্মাল থার্মোকাপলের ড্রব্যাক হতে পারে। তো এটা তো আমরা দেখলাম এক ধরনের ট্রান্সডিউসার, যে হচ্ছে কি টেম্পারেচার থেকে একটা দুইটা ডিফারেন্ট মেটাল জাংশনের মাধ্যমে একটা ভোল্টেজে কনভার্ট হয়। তো এখন আমরা আরেকটা ট্রান্সডিউসার দেখবো, যেটাকে আমরা বলি হচ্ছে ক্যাপাসিটিভ ট্রান্সডিউসার। তো ক্যাপাসিটিভ ট্রান্সডিউসার হচ্ছে এরকম যে যদি আপনার ওই ফিজিক্যাল কোনো কোয়ান্টিটি, হ্যাঁ, সেটা প্রেসার হতে পারে, সেটা এরিয়া হতে পারে, সেটা মানে হিউমিডিটি হতে পারে, মানে অনেক কিছুই হতে পারে। কোন একটা কথা হচ্ছে যে কোন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যদি চেঞ্জ হয় বা বেড়ে যায় বা কমে যায়, তার সাথে সাথে হয়তো ওই যে আপনার সেন্সরের যে ক্যাপাসিটেন্স আছে, সেই ক্যাপাসিটেন্সটা বেড়ে যাবে অথবা কমে যাবে।
এটাকেই বলে ক্যাপাসিটিভ ট্রান্সডিউসার। হুম। যে যদি, যেটা বললাম আবার রিপিট করি, ফিজিক্যাল কোয়ান্টিটি যদি চেঞ্জ হয় তাহলে তার সাথে আপনার সেন্সরের ক্যাপাসিটেন্স বেড়ে যেতে পারে অথবা কমে যেতে পারে। ওই বেড়ে যাওয়া অথবা কমে যাওয়া দেখে আপনি আইডিয়া করতে পারবেন যে আপনার ইনপুট কত। এটাই হচ্ছে আপনার ক্যাপাসিটিভ ট্রান্সডিউসারের কাজ। হুম। তো দেখেন, এই ক্যাপাসিটিভ ট্রান্সডিউসারের জন্য আপনি যে ইকুয়েশনটা ইউজ করতে পারেন সেটা হচ্ছে এই যে এই যে আচ্ছা, এখানে দেওয়া আছে যে ফিজিক্যাল ফেনোমেনা গুলা কি কি। ডাইনামিক প্রেসার হতে পারে, ডিসপ্লেসমেন্ট হতে পারে, ফোর্স হতে পারে, হিউমিডিটি হতে পারে। তার উপর ডিপেন্ড করে আপনার হচ্ছে ক্যাপাসিটেন্স হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। তো এরপরে আসেন যে এই যে ক্যাপাসিটেন্স এর সাথে আপনি যে কে এ n-1/d, এখানে কে হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, এ হচ্ছে এরিয়া, এন হচ্ছে নাম্বার অফ প্লেট। এই যে ক্যাপাসিটর আসলে কিরকম, দুইটা প্লেট থাকে না, তো আমরা চাইলে তো আসলে এরকম পাশাপাশি প্লেটের সংখ্যা বাড়াইতে পারি, বাড়াইলে ক্যাপাসিটেন্স হচ্ছে বেড়ে যাবে। তো যাই হোক, এন আর ডি হচ্ছে সেপারেশন অফ প্লেট সারফেস। তো দেখা গেছে যে আপনাদের এই যে ফিজিক্যাল কোয়ান্টিটি গুলার উপর ডিপেন্ড করে কখনো কে পরিবর্তন হতে পারে, কখনো এ অথবা এন অথবা ডি পরিবর্তন হতে পারে। তো এগুলা পরিবর্তনের সাথে সাথে কিন্তু সি এর মানের একটা চেঞ্জ আসবে। তো এভাবেই কথা হচ্ছে যে আপনার ফিজিক্যাল কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে ক্যাপাসিটেন্স চেঞ্জ হবে। ক্যাপাসিটেন্স চেঞ্জ হওয়া মানে আসলে এই জিনিসগুলা চেঞ্জ হবে। এই জিনিসগুলা চেঞ্জ হলে আপনার এই সি এর মান অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এই জায়গাতে ক্যাপাসিটর কিভাবে কাজ করে সেই জিনিসটা রিক্যাপ করা হয়েছে, যেটা অলরেডি আপনারা জানেন, যে দুইটা প্লেট থাকে। হ্যাঁ। সেই দুইটা প্লেটে কি হয়, যে দুই পাশে যদি কোনো কারণে ভোল্টেজ জেনারেট হয়, এই দুই পাশে যদি ভোল্টেজ আপনি দিতে পারেন, তাহলে তার উপর ভিত্তি করে দুইটা প্লেটে এসে প্লাস কিউ আর মাইনাস কিউ চার্জ জমা হবে। তো ক্যাপাসিট্যান্স কি, ক্যাপাসিট্যান্স তখন হবে C = Q/V, যে আপনার দুই পাশের ভোল্টেজ কত এবং কি পরিমাণ চার্জ এসে এখানে জমা হচ্ছে। হুম। তো আপনার প্রেসারের উপর ডিপেন্ড করে আপনার এখানে ভোল্টেজ, ধরেন এরকম একটা সেন্সর আছে যেখানে আপনার প্রেসারের উপর ডিপেন্ড করে আপনার ভোল্টেজ চেঞ্জ হয়ে যায়। তো ভোল্টেজ যদি চেঞ্জ হয়ে যায় সেখানে তো অটোমেটিক ক্যাপাসিট্যান্স সি চেঞ্জ হয়ে যাবে, অথবা চার্জ চেঞ্জ হয়ে যায়, তাহলেও আপনার সি চেঞ্জ হয়ে যাবে। তো এটারও কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। যেমন অ্যাডভান্টেজের কথা যদি চিন্তা করেন তাহলে খুব স্মল ফোর্সের জন্য ও হচ্ছে এটা ও অপারেট করতে পারে, এবং বেশ হাইলি সেনসিটিভ আসলে খুব স্মল চেঞ্জের জন্য। আচ্ছা, যদি আমাদের এই মিটিংটা শেষ হয়ে যায় তাহলে আপনারা সিমিলার মানে সেম লিঙ্কে আবার জয়েন করবেন। তারপর যেহেতু ক্যাপাসিটর ওর ফ্রিকোয়েন্সি রেসপন্স যথেষ্ট ভালো, তা আপনারা হচ্ছে এই মানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো হচ্ছে একবার দেখে যাবেন। হ্যাঁ। তারপরে আসেন এই জায়গার মধ্যে ডেফিনেশন এন্ড বেসিক কনসেপ্ট কিছু আছে, যে রিডেবিলিটি, লিস্ট কাউন্ট, রেঞ্জ, সেন্সিটিভিটি। তো এগুলো আসলে অলরেডি আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে স্ট্যাটিক ক্যারেক্টারিস্টিক্স অথবা ডাইনামিক ক্যারেক্টারিস্টিক্স হিসেবে এই সিমিলার কথাগুলো অলরেডি আমরা এক একবার মানে পড়ে ফেলছি। হ্যাঁ। তারপরেও এই জায়গার মধ্যে যেহেতু আছে, আমরা হচ্ছে খুব শর্টলি এগুলোকে একবার দেখবো। প্রথমে আসেন, যদি রিডেবিলিটির কথা আপনারা বলেন তাহলে হচ্ছে যে আহ আপনার ডিভাইসে